এক্সেপশন টু ন্যাচারাল জাস্টিস, অন্য যে কোনো লিগ্যাল প্রভিশন বা লিগ্যাল প্রিন্সিপালের মতো ন্যাচারাল জাস্টিসও অ্যাবসোলুট কিছু না, বরং কিছু রেস্ট্রিকশন, কিছু এক্সেপশনও এর আছে। নানাবিধ প্রেক্ষাপটে ন্যাচারাল জাস্টিস প্রিন্সিপাল এক্সক্লুডেড হইতে পারে, যেমন ডক্ট্রিন অফ নেসেসিটি অ্যান্ড অ্যাবসোলুট নেসেসিটি, তারপরে স্ট্যাটুটরি এক্সেপশন টু দ্য রুল অফ ন্যাচারাল জাস্টিস, legislative act exception during situations of emergency, exceptions where no right of an individual has been infringed, তারপরে প্রিভেন্টিভ অ্যাকশন, exception in cases where public interest is of importance, exception in cases of impracticality, admitted or undisputed fact, confidential inquiries, exception in cases of academic evaluation এবং exclusion in case of contractual arrangement। আমরা একটা একটা করে আলোচনা করব। প্রথমতেই আসে ডক্ট্রিন অফ নেসেসিটি অ্যান্ড অ্যাবসোলুট নেসেসিটি। ন্যাচারাল জাস্টিসের দুইটা প্রিন্সিপালের মধ্যে একটা হচ্ছে নেমো জুডিক্স ইন কজা সুয়া বা রুল অ্যাগেন্স্ট বায়াস। ডক্ট্রিন অফ নেসেসিটি অ্যান্ড অ্যাবসোলুট নেসেসিটি হলো এই প্রিন্সিপালের এক্সেপশন। এটা অথরিটিকে এক্সেপশনাল সিচুয়েশনে এমন কিছু কাজ করতে পারমিট করে যা স্বাভাবিক পরিস্থিতিতে লফুল হইতো না। এটা ওইসব সিচুয়েশনে প্রযোজ্য হয় যখন কোনো একটা ম্যাটার ডিসাইড করার জন্য ডেফিনেট কোনো অথরিটি থাকে না। সুপ্রিম কোর্ট বলছে যে ডক্ট্রিন অফ নেসেসিটি অ্যান্ড অ্যাবসোলুট নেসেসিটি যে কোনো সময় যখন তখন কোনো ছোটোখাটো ব্যাপারে ইউজ করা যাবে না, তাইলে পরে আর আইনের শাসন বলতে কিছু থাকবে না দেশে। যখন দুইটার মধ্যে একটা বেছে নিতে হয় যে হয় একজন বায়াসড লোক কোনো একটা ম্যাটার ডিসাইড করবে অথবা ওই ব্যাপারটা অমীমাংসিত অবস্থায় থেকে যাবে, তখন অবশ্যই বায়াসড লোক ডিসাইড করে অন্তত ব্যাপারটা সুরাহায় আনবে একটা, এইটাই প্রিফার করব আমরা। যদিও সেই ডিসিশনটা বায়াসড লোক বা বায়াসড অথরিটি দ্বারা এফেক্টেড হইতে পারে, তারপরে ওই বায়াসড অথরিটির ডিসিশনটা দরকার। ওই ব্যাপারটা ঝোলায় না রেখে একটা পরিসমাপ্তির জন্য এইটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার এবং নেসেসিটি। এখানে একটা কেস আছে, অশোক কুমার যাদব অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ হরিয়ানা অ্যান্ড আদার্স। এই কেসে কোর্ট ডিসিশন দিয়েছিল যে পাবলিক সার্ভিস কমিশনের একজন মেম্বার সিলেকশন প্রসেস থেকে নিজেকে সম্পূর্ণরূপে এই জন্য এক্সক্লুড করতে পারে না যে তার একজন রিলেটিভ ক্যান্ডিডেট হিসেবে আসতেছে ওখানে। সর্বোচ্চ যখন তার ওই আত্মীয় সিলেকশন প্রসেস চলবে, তার আত্মীয়র সিলেকশন প্রসেস চলাকালীন সময় সে নিজেকে এক্সক্লুড করে রাখতে পারে। ডক্ট্রিন অফ নেসেসিটির ক্ষেত্রে ডিসাইড করার একটা অপশন থাকে যে বায়াসড পারসনকে রিলেভেন্ট ম্যাটার হ্যান্ডেল করতে দেওয়া হবে কি না, কিন্তু অ্যাবসোলুট নেসেসিটির ক্ষেত্রে এই অপশনটা আর থাকে না। বায়াসড পারসন বা বায়াসড অথরিটিকে অবশ্যই ওই ম্যাটার ডিসাইড করতে দিতে হবে। যদিও আধুনিক সময়ে এসে এই পার্থক্যটা অনেকটাই চুকে বুকে গেছে, অনেক সিচুয়েশনে এরা ওভারল্যাপ করে থাকে। ওকে, তারপরে স্ট্যাটুটরি এক্সেপশনস টু দ্য রুল অফ ন্যাচারাল জাস্টিস। একটা পার্লামেন্টের মাধ্যমে ন্যাচারাল জাস্টিস প্রিন্সিপাল এক্সকিউজ করা যেতে পারে এবং পার্লামেন্ট তার বিশেষ ক্ষমতা বলে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন এর জন্য নেসেসারি প্রসিডিউর এটা বাদ দিয়ে দিতে পারে বা স্কিপ করতে পারে। সেটা এক্সপ্রেসলিও হইতে পারে, আবার ইমপ্লিকেশনের মধ্যেও হইতে পারে। যেমন বাংলাদেশ কনস্টিটিউশনের আর্টিকেল 135-এ বলা আছে যে কোনো ব্যক্তিকে পাবলিক সার্ভিস থেকে কারণ দর্শানোর সুযোগ দেওয়া ব্যতিরেকে তার পোস্ট থেকে ডিসমিস করা যাবে না। কিন্তু কিছু কেসে এই প্রভিশনটা অ্যাপ্লাই করা হয় না। আমাদের দেশে তো পার্লামেন্ট সুপ্রিম না, আমাদের দেশের কনস্টিটিউশনাল সুপ্রিমেসি চলে, তো তাই জুডিশিয়াল কন্ট্রোলের আওতাধীনে সব কিছুই। সেইটা এখানে নট দেওয়া আছে একটা, এইটা কেটে দিলেই হবে। তো আইনে যখন ন্যাচারাল জাস্টিস অবজার্ভ করার কথা কিছু বলা থাকে না, তখন ধরে নেওয়া হয় যে এটা আছে। ইউনিয়ন অফ ইন্ডিয়া ভার্সেস জে.এন. সিনহা কেসে একজন সরকারি কর্মচারীর বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়ার আগে তাকে শোকজ করা হয়েছিল। জাস্টিস হেজ বলছে যে গভর্নমেন্ট অর্গানাইজেশনে বিস্তর আমরাগারে ঢেকি থাকে, যাদের দিয়ে কোনো কাজকাম হয় না, বরং তাদের রিমুভ করা পাবলিক ইন্টারেস্টের জন্য জরুরি। আর একটা কেস আছে এখানে, চাহানলাল সাহু ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। এই কেসে ওই সময় বিরাট একটা দুর্ঘটনা ঘটছিল ইউনিয়ন কার্বাইড ইন্ডিয়া লিমিটেড প্লান্ট থেকে গ্যাস নির্গত হইয়া। তারপর এই ক্ষতিকারক গ্যাস নির্গত হওয়ার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল এবং পরবর্তী সময় ভূপাল গ্যাস ডিজাস্টার অ্যাক্ট 1985 এইটা পাশ করা হয় এবং এই অ্যাক্টের মাধ্যমে বলা হয়েছিল যারা যারা ভিকটিম সরকার তাদেরকে রিপ্রেজেন্ট করবে এবং সরকার ছাড়া আর কেউ রিপ্রেজেন্ট করবে না। তো এইটা নিয়ে
এই চাহানলাল সাহু একজন অ্যাডভোকেট, উনি মামলা করছিল যে একটা ভয়ের হিসেবে গণ্য করা উচিত এই বইলা। তো পরবর্তী সময়ে দেখা গেছিল যে ওই যে প্লান্ট বা ইউনিয়ন কার্বাইড ইন্ডিয়া লিমিটেড কোম্পানি, এই লিমিটেড কোম্পানির 22% শেয়ার হচ্ছে সরকারের কাছে ছিল, এবং যেহেতু ওদের ইন্টারেস্ট ওভারল্যাপ করে, এক্ষেত্রে যারা ভিকটিম তাদেরকে অন্য কোনো অ্যাডভোকেট বা ওদের রিপ্রেজেন্ট করার জন্য অন্য কোনো লোক নিয়োগ করতে না দেওয়ার যে ব্যাপারটা, এইটা ওদের আর্টিকেল 21 ভায়োলেট করে কিনা। কারণ হচ্ছে যে পার্সোনাল লিবার্টির ব্যাপারটা, ওদের ফ্রিডমের ব্যাপারটা। তো পরবর্তী সময় কোর্ট থেকে বলা হয়েছিল যে ওদের মধ্যে এগ্রিমেন্টটা ট্রু হইতে পারে, কিন্তু সরকার এইখানে যদি বলে যে শুধুমাত্র সরকারই ওদের রিপ্রেজেন্ট করতে পারবে, তাইলে সেটা মানে ভয়েড হবে না। কারণ অন্য অনেক মানুষের পক্ষ থেকে সরকার যদি রিপ্রেজেন্ট করে, তাদের আইনি সহায়তা দেয়, তাইলে সেটা তাদের জন্য সুবিধাজনক হবে। যদিও এখানে ওভারল্যাপ করতে পারে, এবং এখানে যে ন্যাচারাল জাস্টিসের যে প্রভিশনটা সেইটা পুরোপুরিভাবে মানা হয় নাই, কিন্তু সরকার চাইলে এইটা এক্সপ্রেসলি নিষেধ না কইরাও শুধুমাত্র ইমপ্লিকেশনের মাধ্যমে ইমপ্লাইটলি বলতে পারে যে এইখানে ন্যাচারাল জাস্টিস অ্যাপ্লিকেবল হবে না। সমাজের বৃহত্তর স্বার্থে এই কেসটা সরকার করে থাকে অনেক সময়। লেজিসলেটিভ অ্যাকশনও ন্যাচারাল জাস্টিসের মানে রুলস এইটা ব্যত্যয় ঘটতে পারে এখানে। কারণ সরকার যেসব রুলস মেক করে বা পলিসি মেক করে যাদের জন্য বানানো হয়, তাদের সবাইকে আগে বলে কয়ে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে এইটা করা সম্ভব না। যেমন যদি কোনো একটা শ্রেণীর উপরে যদি ট্যাক্স ইম্পোজ করে বা কোনো একটা প্রাইস ফিক্স করে, এই ক্ষেত্রে এই রিলেটেড ল পাস করার আগে সবার কাছ থেকে পরামর্শ নিয়ে, সবাইকে নোটিশ দিয়ে, সবার কথাবার্তা শুই না এইসব পাস করা সম্ভব না। তাই লেজিসলেটিভ যে অ্যাক্ট, এইটা যে ন্যাচারাল জাস্টিস প্রভিশন আছে সেইটার একটা এক্সেপশন হিসেবে কাজ করে। এক্সেপশন ডিউরিং সিচুয়েশনস অফ এমার্জেন্সি। ইন্ডিয়া এমার্জেন্সি সিচুয়েশন আগেও দেখছে, ইন্দিরা গান্ধীর সময় অনেক দিন ধরে এমার্জেন্সি সিচুয়েশন ছিল, এবং এই সময়ে মানুষের যে রাইট টু বি হার্ড, এইটা যদি গভর্নমেন্ট প্রসেসকে যদি ইফেক্ট করে, তাইলে এটা আইনের মাধ্যমে অনির্দিষ্টকালের জন্য এক্সক্লুডেড করা যাইতে পারে। এর মানে হচ্ছে যদি হেয়ারিং প্রসেস এইটা যদি পাবলিক ইন্টারেস্টের অ্যাগেনস্টে হয় এবং সমাজের বৃহত্তর স্বার্থের জন্য যদি এইটা ক্ষতিকর হয়, তাইলে এই ন্যাচারাল জাস্টিসের যে প্রিন্সিপাল রাইট টু বি হার্ড, এইটা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা যেতে পারে। এবং দেখা যায় যে যদি ওই ধরনের সিচুয়েশন হয়, ফেয়ার হেয়ারিং প্রসেস যদি মেনটেন করা হয়, তাইলে এটার কনসিকুয়েন্স ওভারঅল সোসাইটির জন্য ক্ষতিকর একটা প্রভাব বয়ে আনতে পারে। সেটা এক্সটার্নাল ফোর্সের জন্য হইতে পারে, বা ন্যাচারাল ফোর্সের জন্য হইতে পারে, বা ইন্টারনাল ট্রাভেলসের জন্য হইতে পারে। নিজেদের দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য যা কিছু সিদ্ধান্ত আসতে পারে এমার্জেন্সি সিচুয়েশনের, বা এমার্জেন্সি যে সময় জারি করা হয়, এই সময় মানুষের মৌলিক অধিকারগুলো তো এমনিতেই স্থগিত হয়ে যায়। আমাদের সংবিধানের যেসব প্রভিশনস আছে, মানে আমাদের আর্টিকেল 26 থেকে 24 পর্যন্ত, এর মধ্যে অনেকগুলো আছে যেগুলো স্থগিত হয়ে যায় সাথে সাথে। মহেন্দর সিং গিল ভার্সেস সিইসি নামের একটা কেস আছে, যেখানে ফিরোজপুরের একটা ইলেকশন চলাকালীন সময় মানে মব ভায়োলেন্সের কারণে ওইটার যে স্বাভাবিক প্রসেস এটা ক্ষতিগ্রস্ত হয়েছিল। মানে ব্যালট পেপার, ব্যালট বাক্স এগুলো ভাঙে চুরে ফেলছিল, যদিও কিছু কিছু জায়গায় ঠিক মতোই ইলেকশন চলতেছিল। তো সিইসি এইটা পুরোপুরি ইগনোর করছে, ওদের কাছ থেকে কোনো কথাবার্তা না শুনেই রি ইলেকশনের অর্ডার করছে যে পুনরায় আবার ইলেকশনটা হবে। তো এইখানে আবার এটার বিরুদ্ধে আপিল করা হয়েছিল যে তাদের কাছ থেকে কোনো কথাবার্তা শোনা হয় নাই, তাদের যে রাইট টু বি হার্ড এইটা ভায়োলেট করছে সিইসি। তো কোর্ট থেকে বলা হয়েছিল যে এটা একটা ইমার্জেন্সি সিচুয়েশন, এবং সিইসি চাইলে এই ইমার্জেন্সি সিচুয়েশনে রাইট টু বি হার্ড বা ন্যাচারাল জাস্টিসের এই প্রিন্সিপালটা মানে ওভারলুক করতে পারে, এবং এইটা ইগনোর করেই তারা কোনো একটা অর্ডার দিতে পারে। এইটা একটা এক্সেপশনাল সিচুয়েশন এবং এক্সেপশন টু দ্য ন্যাচারাল জাস্টিস প্রিন্সিপাল। এক্সেপশনস হোয়ার নো রাইট অফ অ্যান ইন্ডিভিজুয়াল হ্যাজ বিন ইনফ্রিঞ্জড। যখন কোনো মানুষের কোনো অধিকার ভঙ্গ করা না হয়, তখন সেই ন্যাচারাল জাস্টিসের আন্ডারে কোনো ধরনের কোনো রেমেডি সিক করতে পারে না। এক্ষেত্রে প্রসিডিউরাল ফেয়ারনেস মেনটেন করা হইল কি হইল না, এটা খুব একটা ম্যাটার করে না। তার যে প্রসিডিউরাল ফেয়ারনেস তার ক্ষেত্রে মেনটেন করা নাও হয়, তাইলেও তো সে এটার বিরুদ্ধে কিছু করতে পারবে না। একটা ল্যাটিন প্রিন্সিপাল আছে যে ইবি জাস উবি রিমিডিয়াম।
তো এটার বলতে বোঝায় যে যেখানেই একটা রাইট থাকবে সেখানেই রেমেডি থাকবে, কিন্তু স্বাভাবিকভাবেই তাইলে একটা কথা আসে, যেখানে কোনো রাইট নেই সেখানে কোনো রেমেডিও গ্রান্টেড হতে পারে না। জে.আর. ভোরা ভার্সেস ইন্ডিয়ান এক্সপোর্ট হাউস লিমিটেড কেসে আমরা দেখি যে দিল্লি রেন্ট কন্ট্রোল অ্যাক্টের মাধ্যমে একটা নির্দিষ্ট সময়ের জন্য টেনান্সি মেক করা হইতো, এবং এই নির্দিষ্ট সময় পার হয়ে গেলে তার টেনান্সি শেষ হয়ে যেত, মানে নির্দিষ্ট সময়ের জন্য ভাড়া দেওয়া হইতো, এবং এই প্রভিশনের কারণে ওই নির্দিষ্ট সময় শেষ হয়ে যাবার পরে তার যে টেনেন্সি রাইট এইটাও টার্মিনেট হয়ে যেত। এরপরে নির্দিষ্ট সময়ের পরে তার ওই জায়গাটা হোল্ড করে রাখার বা পজিশনে রাখার কোনো অধিকারই থাকতো না। এরপরে ওই জায়গা নিয়ে অথরিটি যা ইচ্ছে তাই করতে পারতো, এবং এক্ষেত্রে যারা এখানে ভাড়া থাকতো তাদেরকে কোনো ধরনের কোনো নোটিশ দেওয়ার প্রয়োজন পড়তো না, এবং তাদের কাছ থেকে কিছু শোনারও দরকার পড়তো না। তো এইটা চ্যালেঞ্জ করা হয়েছিল কোর্টে, এবং কোর্ট থেকে বলা হয়েছিল যে এই ধরনের ওয়ারেন্ট মানে ভয়েড না এবং ভ্যালিড, কারণ এখানে যারা টেনান্ট বা যারা ভাড়াটিয়া তাদের আর কোনো অধিকারই থাকে না, এবং যেখানে কোনো অধিকার থাকে না সেখানে অধিকার ভঙ্গ করারও কোনো প্রশ্ন আসে না। প্রিভেন্টিভ অ্যাকশন, যদি কোনো একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি প্রিভেন্টিভ অ্যাকশন নেচারে যদি একটা সাসপেনশনের অর্ডার দেয় এবং এটা একটা ফাইনাল অর্ডার না হয়, তাইলে এখানে ন্যাচারাল জাস্টিস প্রিন্সিপাল অ্যাপ্লিকেশনের দরকার পড়ে না, মাঝে মধ্যে এক্সক্লুডও করা যায়। ভাইকুমার ভি.কে শ্রীনিবাসন এই কেসে কোনো একটা ইনস্টিটিউশনের একজন শিক্ষার্থীকে ওই ইনস্টিটিউশনের আইনের মধ্যে ঢুকতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল একটা নির্দিষ্ট সময়ের জন্য, কারণ তার বিরুদ্ধে একটা ক্রিমিনাল কেস আনা হয়েছে তারই একজন সতীর্থ বা সহপাঠী শিক্ষার্থীকে ছুরি মারার অপরাধে। তো এইটা তার যে ঢুকতে দেওয়া হইতেছিল না, এটা ন্যাচারাল জাস্টিস গ্রাউন্ডে চ্যালেঞ্জ করা হয়েছিল কোর্টে। তো দিল্লি হাইকোর্ট থেকে এই রিটটা খারিজ করে দিছিল এবং বলছিল যে এইখানে আসলে একটা প্রিভেন্টিভ নেচারে অর্ডারটা দেওয়া হয়েছে, একটা ইন্টারিম অর্ডার, এটা কোনো ফাইনাল অর্ডার না, বরঞ্চ এটার প্রয়োজন আছে ক্যাম্পাসকে শান্তিপূর্ণ এবং ক্যাম্পাসের নিরাপত্তা রক্ষা করার জন্য। মনিকা গান্ধী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেসে বলা হয়েছিল যে যখন কোনো একটা প্রিভেন্টিভ বা রিমেডিয়াল নেচারের কোনো অ্যাকশন নেওয়ার জন্য, প্রম্পট অ্যাকশন নেওয়ার জন্য যদি অব্লিগেশন টু গিভ নোটিস এবং অপরচুনিটি টু বি হার্ড এই দুইটা যদি বাধাগ্রস্ত করে পুরো প্রসেসটাকে, তখন সেখানে ন্যাচারাল জাস্টিস প্রিন্সিপাল অ্যাপ্লাই না করলেও চলে, এবং সেখানে এক্সক্লুডেড করা যেতে পারে ইমপ্লিকেশনের মাধ্যমে। এক্সেপশন ইন কেসেস হোয়ার পাবলিক ইন্টারেস্ট ইজ অফ ইম্পর্টেন্স, সমাজের বৃহত্তর কল্যাণের কথা চিন্তা করে এবং দেশের নিরাপত্তার কথা ভেবে সরকার চাইলে যে কোনো ধরনের তথ্যকে পাবলিশ করা থেকে বিরত থাকতে পারে, এবং এটা ন্যাচারাল জাস্টিসের ব্যত্যয় ঘটলেও কোনো সমস্যা নাই। ব্যালকো এমপ্লয়িজ ইউনিয়ন ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেসে সুপ্রিম কোর্ট বলছিল যে যখন অনেক বড় একটা অংশের জন্য, সমাজের বৃহত্তর একটা অংশের জন্য কোনো একটা পলিসি মেক করা হয়, তখন সেখানে ন্যাচারাল জাস্টিস কোনো রোল প্লে করবে না। কোর্ট থেকে বলছিল যে সরকারের কোনো একটা সিদ্ধান্ত বা কোনো একটা অ্যাকশন যদি স্বেচ্ছাচারী বা আনরিজনেবল বা যদি ইলিগ্যাল না হয়, তাইলে সেই ক্ষেত্রে কেউ এটার বিরুদ্ধে কোনো চ্যালেঞ্জ করতে পারবে না যে এটা ন্যাচারাল জাস্টিস প্রিন্সিপাল ভায়োলেট করছে। সরকার চাইলে এই সব কিছু মেনটেন করিয়া তারপর যা ইচ্ছে তাই পলিসি মেক করতে পারে সরকার যেভাবে চায়। এক্সেপশন ইন কেসেস অফ ইমপ্র্যাকটিক্যালিটি, এইটা ন্যাচারাল জাস্টিসের এক্সেপশনগুলোর মধ্যে সব থেকে সিম্পলেস্ট এক্সেপশন। ন্যাচারাল জাস্টিস শুধুমাত্র ওই সব ক্ষেত্রেই অ্যাপ্লাই করা যাইতে পারে যেখানে সেটা অ্যাপ্লাই করা প্র্যাকটিক্যাল। যখন সেখানে কোনো প্র্যাকটিক্যালিটি নাই, সেখানে ন্যাচারাল জাস্টিস এক্সক্লুডেড করা যেতে পারে। বিহার স্কুল এক্সামিনেশন বোর্ড ভার্সেস সুভাষচন্দ্র, এই কেসে এক্সামিনেশন বোর্ড ক্লাস 10-এর যে বোর্ড এক্সামটা নিছিল, সেইখানে একটা অভিযোগ তুলছিল যে মানে ব্যাপক হারে ওইখানে নকল চলছে, এবং যখন এটা চেক করা হয়েছে তখন এটা পাওয়া গেছে যে আসলেই ওইখানে নকল চলতেছিল। পরবর্তী সময় বোর্ড থেকে বলা হয়েছে যে ওইখানে যারা যারা এক্সাম দিয়েছে সবাই নতুন করে একটা ফ্রেশ এক্সাম দেবে। তো ওদের সাথে, স্টুডেন্টদের সাথে কোনো ধরনের কোনো কথাবার্তা না বলেই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। তো এই স্টুডেন্টরা চ্যালেঞ্জ করছে হাইকোর্টে যে মানে এইটা তাদের সাথে যেহেতু কথাবার্তা বলে নেয় নাই, রাইট টু বি হার্ড, ন্যাচারাল জাস্টিস প্রিন্সিপাল ভায়োলেট করা হয়েছে, এবং হাইকোর্ট থেকে বোর্ডের সিদ্ধান্তটা যে নতুন করে পরীক্ষা দিতে হবে এইটা বাদ দিয়ে দিচ্ছিল, যে ওডি আল্টারেম পার্টেম এই ন্যাচারাল জাস্টিসের প্রিন্সিপালটা ভায়োলেট করছে, এবং স্টুডেন্টদের কাছ থেকে কোনো কথাবার্তা শোনা হয় নাই।
তো এই দিকটির পরবর্তী সময় বোর্ড থেকে সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছিল, এবং সুপ্রিম কোর্ট হাইকোর্টের যে অর্ডার এইটা আবার বাদ দিয়ে দিচ্ছিল, বলছিল যে এটা তো খুবই ইমপ্র্যাকটিক্যাল একটা ব্যাপার যে সব স্টুডেন্টদের কাছ থেকে এত অল্প সময়ের মধ্যে কথাবার্তা শোনা, এবং এই গ্রাউন্ডেই একটা ইমপ্র্যাকটিক্যাল গ্রাউন্ড, এবং এইসব গ্রাউন্ডে ন্যাচারাল জাস্টিসের প্রভিশন এক্সক্লুড করা যাইতে পারে। অ্যাডমিটেড আর আনডিসপিউটেড ফ্যাক্ট, যখন কোনো একটা প্রমাণিত সত্য এভিডেন্স হিসেবে দেখানো যেতে পারে, তখন সেখানে আসলে ন্যাচারাল জাস্টিস বা টু বি হার্ড বা ক্রস এক্সামিন এইটার প্রয়োজন পড়ে না। চন্নবসাপ্পা বা স্টেট অফ মহীশূর, এই কেসে একজন পুলিশ অফিসার ছুটি ছাড়াই দীর্ঘ সময় ধরে অ্যাবসেন্ট ছিল, এবং তার সুপিরিয়র অফিসার যখন এই ব্যাপারে বলছে তখন সে প্রমাণ করার চেষ্টা করছে বা ভান করছে যেন সে ছিল ওই সময়। পরবর্তী সময় ডিপার্টমেন্টাল ইনকোয়ারি যখন চালানো হয়েছে, তখন সব ধরনের ওই পুলিশ অফিসার যখন সব ধরনের ফ্যাক্ট ডিসক্লোজ করতে বাধ্য হয়েছে, তখন আর কোনো প্রশ্ন থাকে নাই, এবং ওরে যে অপরচুনিটি টু বি হার্ড বা ক্রস এক্সামিন উইটনেস এগুলোর কোনো দরকার পড়ে নাই, কারণ ওইখানে যে তথ্য ছিল, যেসব ডকুমেন্ট ছিল, ডকুমেন্টের মধ্যেই সত্য প্রমাণিত হয়েছে। তারপরে কনফিডেন্সিয়াল ইনকোয়ারিজ, অনেক সময় এমন হয় যে কারোর বিরুদ্ধে গুপ্তচর বৃত্তি করা হয় সরকারের পক্ষ থেকেই। এখন যদি এই ইনফরমেশনটা ডিসক্লোজ করে দেওয়া হয়, তাইলে তো যেই পারপোসে ইনকোয়ারি চালানো হইতেছে সেইটাই নষ্ট হয়ে যাবে। মালেক সিং ভার্সেস স্টেট অফ পাঞ্জাব, সুপ্রিম কোর্ট থেকে বলছিল যে পুলিশ যখন কোনো একটা কিছু ইনভেস্টিগেট করে, এইটা পুলিশের একটা কনফিডেন্সিয়াল ফাইল বা ডকুমেন্ট, যেই ব্যক্তির বিরুদ্ধে এই ইনভেস্টিগেশন চালানো হইতেছে সে অথবা অন্য কোনো পাবলিক মেম্বার এইটার অ্যাক্সেস পাবে না। এবং পরবর্তী সময় আরও বলছে, যদি এইখানে ন্যাচারাল জাস্টিস ইমপ্লিকেশন করা হয়, এবং যদি যার বিরুদ্ধে এই গুপ্তচর বৃত্তি করা হইতেছে বা যাকে নজরদারিতে রাখা হইতেছে তাকে যদি বলা হয় বা যদি পাবলিককে বলে দেওয়া হয়, তাইলে তো যেই পারপোসে এইটা করা হইতেছে সেই পারপোসটাই তো আর থাকতেছে না। তো এইখানে জাস্টিস সার্ভড হওয়ার পরিবর্তে জাস্টিস ডিফেটেড হওয়ার একটা সম্ভাবনা থাকে। এই কারণে কনফিডেন্সিয়াল ইনকোয়ারিজের ক্ষেত্রে ন্যাচারাল জাস্টিস প্রভিশনটা এক্সক্লুড করা হয়। এক্সেপশন ইন কেসেস অফ অ্যাকাডেমিক ইভ্যালুয়েশন, অনেক সময় যদি কেস অ্যাকাডেমিক বিষয়াবলী সম্পর্কিত হয় এবং অথরিটি যদি অ্যাকাডেমিক অথরিটি হয়, তাইলে ওই অ্যাকাডেমিক অথরিটির সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ ক্ষমতা থাকবে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন পরিচালনা করার জন্য, এবং তাদের যে সিদ্ধান্ত সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত। এখানে ন্যাচারাল জাস্টিস এই প্রভিশনের ব্যত্যয় ঘটতে পারে, যেমন জওহরলাল নেহরু ইউনিভার্সিটি ভার্সেস বিএস নরওয়াল। এই কেসে রেসপন্ডেন্ট ছিল একজন স্টুডেন্ট যিনি জওহরলাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করতো। তো ওই স্টুডেন্টে ইউনিভার্সিটি থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল ওর অ্যাকাডেমিক পারফরমেন্সের উপর ভিত্তি করে, এবং এই বাদ দিয়ে দেওয়ার আগে ওর কাছে কোনো ধরনের কোনো নোটিশ দেওয়া হয় নাই, এবং ওরে রাইট টু বি হিয়ারিং এইটা দেওয়া হয় নাই, ওর কাছ থেকে কিছু কথাবার্তা শোনাও হয় নাই। তো এই কেসটা যখন সুপ্রিম কোর্টে গেছে, সুপ্রিম কোর্ট বলছে যে এটা একাডেমিক অথরিটির সিদ্ধান্ত, এবং এই ধরনের সিদ্ধান্ত তারা অটোমেটিক্যালি দিয়ে থাকে যেখানে ন্যাচারাল জাস্টিস বা ওই স্টুডেন্টের কাছ থেকে কথাবার্তা শোনা এইসব ব্যাপার এক্সক্লুড করে দেয়। যদি কোনো একটা স্টুডেন্ট স্যাটিসফ্যাক্টরি নাম্বার না পায়, তাইলে টিচাররা বা ওইখানকার কম্পিটেন্ট অথরিটি চাইলেই ওই স্টুডেন্টের সাথে কথাবার্তা না বললেই তারে ভার্সিটি থেকে বের করে দিতে পারে, এবং এখানে ন্যাচারাল জাস্টিস ইমপ্লিকেশনের কোনো দরকারই নেই।